স্পিতি ভ্যালি ভ্রমণের দ্বিতীয় অংশে আপনাদের সকলকে স্বাগতম। নারকান্ডায় প্রথম রাত কাটানোর পরে দ্বিতীয় দিন আমরা ওই 8:30-9টা নাগাদ বেরিয়ে পড়লাম হোটেল থেকে। চলে এলাম নারকান্ডার মেন বাজারে। এটাই হচ্ছে প্রপার নারকান্ডা, যেটা আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে প্রায় 20 কিলোমিটার মতো। এখান থেকে আমরা প্রথম বরফ শৃঙ্গের দর্শন পেয়েছিলাম। এখানে থাকলে বেশ ভালো হতো। এখান থেকে আপনারা অনেকগুলো দিক ঘুরে দেখতে পারেন। এখানে আপনারা চাইলে একদিন পুরো থাকতে পারেন। এই যে ট্যাক্সিগুলো দেখছেন, এটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আপনারা হাতু পিক বা হাতু মাতা মন্দিরে যেতে পারেন, যদিও আমরা যাইনি। ওই যে ডান দিকে দূরে পিকগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কিছুটা বরফের পিক দেখতে পাচ্ছিলাম এবং সবুজ অ্যালপাইন ও দেবদারুর জঙ্গলের পাইনের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। আমাদের আজকের গন্তব্য হলো সাইট সিনের মধ্যে ভীমাকালী টেম্পল। তবে নারকান্ডা হলো সেই সব মনোরম পাহাড়ি শহরগুলোর মধ্যে একটা, যা সাধারণত সিমলা বা মানালির মতো বিখ্যাত স্থানগুলিতে আসা পর্যটকদের নজরে পড়ে। এই নারকান্ডাকে বেস করে আপনারা দেখতে পারেন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উচ্চতায় হাতু শৃঙ্গ। স্টোকস ফার্ম বলা হয়, সত্যানন্দ স্টোকস এই অঞ্চলেই প্রথম আপেল চাষ করেছিলেন। তারপরে দেখতে পারেন জুব্বার হ্রদ, মহামায়া মন্দির এবং শতদ্রু নদীর একটা ভিউ পয়েন্ট আছে এবং হাতু মাতা মন্দির। এছাড়াও আপনারা জালোরি পাস যেতে পারেন এবং কোটগড় একটা ঐতিহাসিক স্থান। এতগুলো জায়গা আপনারা নারকান্ডাকে বেস করে দেখতে পারেন। তবে আমরা যেহেতু ভীমাকালী টেম্পল যাব, ডিস্টেন্স অনেক, তো সেই জন্য আমরা এই স্থানগুলিতে না গিয়ে আমরা সোজা চলে এলাম বিয়াস নদীর তীরে অবস্থিত ভীমাকালী মন্দির। মান্ডির একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি ভীমাকালী মন্দিরে। এটা আমাদের পৌঁছতে মোটামুটি ওই 3:30-4টে মতো বেজে গেছিল। ডিস্টেন্স অনেক। এখানে আপনারা এলে পরে এখান থেকে কেনাকাটা করতে পারেন। রাস্তার দুপাশে ফল ফুলের দোকান রয়েছে এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা এগুলো নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানকার মন্দিরের প্রধান দেবী হচ্ছে ভীমাকালী, দেবী দুর্গার অবতার। মন্দিরের ভেতরে একটা বিশাল জাদুঘরও রয়েছে, যেখানে হিন্দু দেবীর প্রচুর চিত্র প্রদর্শিত হয়। বিশ্বাস করা হয় এটাই পৃথিবীর একমাত্র স্থান যেখানে ভগবান কৃষ্ণ ও রাক্ষস বানাসুরের মধ্যে মহাযুদ্ধের সাক্ষী হয়েছিল। পৌরাণিক কাহিনী আরও বলে যে পরাজিত রাজা বানাসুরের মাথা মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখভাগে সমাহিত করা হয়েছিল। এই সেই বিখ্যাত ভীমাকালী মন্দির। আশপাশটা অসম্ভব সুন্দর। আর এখান থেকেই কিন্নর ভ্যালির স্টার্ট হয় বলতে গেলে, আর কারণ এখান থেকেই এই মন্দির থেকে খুব ভালো, আকাশটা যদিও খুব একটা পরিষ্কার নয়, তবে বেশ কয়েকবার আমরা কিন্নর কৈলাসের দর্শন এখান থেকেই প্রথমবার পেয়েছিলাম। মন্দিরটা অসম্ভব সুন্দর এবং মন্দিরের ইতিহাস আপনাদেরকে ভেতরে চলুন বলবো। তবে অনেকেই এখানে থাকেন, থেকে এই জায়গাটা দেখেন। আমরা যদিও এখানে ছিলাম না, আমরা এখান থেকে সোজা চলে যাব সাংলা ভ্যালিতে। এই মন্দিরের স্থাপত্যই এর একমাত্র আকর্ষণ। এর ভবন কাঠামোতে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সমৃদ্ধ মিশ্রণ রয়েছে। মন্দিরের খোদাই করা গল্পগুলো ভীমাকালীর গল্পের বর্ণনা দেয়। পর্যটকদের জন্য মন্দির পরিদর্শন করা বাধ্যতামূলক, কারণ এটাকে পবিত্র বলে মনে করা হয়। এখানে কালী পুজো অত্যন্ত উৎসাহ সহকারে পালিত হয়। এছাড়াও উদ্যাপন যজ্ঞ নামে একটা উৎসব 100 বছরের মধ্যে একবার পালিত হতে চলেছে। চলুন তাহলে ভীমাকালী মন্দিরের ভেতর থেকে ঘুরে আসি। যদিও মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নয়, তো আমি পুলিশের কাছে শুনে এসেছি, তো যত অবধি অ্যালাউ আছে তত অবধি ক্যামেরাটা আপনাদের দেখাতে পারবো। মেন মন্দিরটা সামনেই আছে। এটা হচ্ছে টোটাল ভ্যালিটা, পুরো উপত্যকাটা এখান থেকে দেখা যায়। অতীব সুন্দর, প্রত্যেকটা কাঠের তৈরি, অতীব প্রাচীন
এটা একটা শক্তিপীঠ, মায়ের কান পড়েছিল এখানে। দিস ইজ ভীমা কালী টেম্পল, বহু বছরের পুরনো। এটাই হচ্ছে মেন মন্দির, এর একদম টপ ফ্লোরেই রয়েছে মায়ের মন্দিরটা। ওই অবধি আমরা গেছিলাম, যদিও ওখানে ক্যামেরা অ্যালাউড নয়। সাহারানে অবস্থিত ভীমা কালী দেবী টেম্পল, এটি মায়ের 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং চতুর্থ মায়ের বৃহত্তম মন্দির বলা হয় এটাকেই। এটি হিমাচলের গর্ভ তথা ভারতবর্ষের একটি অন্যতম শক্তিপীঠ। আপনারা সবাই জানেন যে দক্ষযজ্ঞের সময় মায়ের যে অঙ্গচ্ছেদ করেছিলেন, যখন মহাদেব তাকে নিয়ে বিভিন্ন বিশ্ব পরিভ্রমণ করছিলেন, তার তাণ্ডব কমানোর জন্য বিষ্ণুর সুদর্শন চক্রে মায়ের বিভিন্ন দেহ খণ্ড বিশেষ বিভিন্ন স্থানে পড়েছিল। তার মধ্যে অন্যতম স্থান হলো এই ভীমাকালী স্থান, হিমাচল প্রদেশের সারহানে রয়েছে। এই সারহানটাও একটি আমাদের পুরাণ কথিত ঐতিহাসিক সমৃদ্ধ স্থান। যাই হোক, সেটা পরে আসছি। আপাতত যেটা বলার সেটা হচ্ছে ভীমাকালী মন্দিরে মায়ের কান পড়েছিল। মায়ের সুন্দর একটি কান এখানেই পড়েছিল, সেটি আজকে আমাদের কাছে একটি পীঠ হয়ে দাঁড়িয়েছে। খুব সুন্দর, বৌদ্ধ এবং হিন্দু দুই সংস্কৃতির মেলবন্ধন এর কারুকার্যের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। কাঠ এবং পাথর, আর পুরোটাই কাঠ আর পাথরের মধ্যে অসাধারণ সুন্দর কারুকার্যময় স্থান। আর এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, পুরাণের কথিত অনুসারে এটি বানাসুরের রাজ্য ছিল। বানাসুর আমাদের পুরাণের একজন শক্তিশালী রাজা ছিলেন, যার বহু হাত ছিল এবং তিনি আমাদের মহাদেবের কৃপাধন্য হয়ে পড়েছিলেন। এবং এই বানাসুর একসময় মহাদেবের এই কৃপাধন্য হওয়াতে তিনি বড় বেশি অহংকারী হয়ে পড়েন। কথিত আছে যে তার একটি কন্যা ছিল, তার নাম উষা। এই উষা স্বপ্নে তিনি একজন সুপুরুষকে দেখেছিলেন। সেই সুপুরুষটি আর কেউ নয়, স্বয়ং আমাদের শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ। এবং চিত্রলেখা তার যে সখী ছিলেন, সেই চিত্রলেখা অনিরুদ্ধকে হরণ করে নিয়ে এসেছিলেন এখানে। এতে বানাসুর খুব কুপিত হন এবং অনিরুদ্ধকে কারাগারে বন্দী করেন। স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণ খুবই কুপিত হন এবং শ্রীকৃষ্ণ এই রাজ্য অর্থাৎ সোনপুরা, তখন এটার নাম ছিল, এখন বর্তমানে সাহারান, এটি আক্রমণ করে। এবং বলা হয় যে এখানেই বিষ্ণু মানে আমাদের শ্রীকৃষ্ণের এবং শিব দুজনের প্রবল সংঘাত হয়। মানে হরিহর আত্মা এখানে দুই বিরোধী হয়ে সংঘর্ষে নেমেছিলেন। শেষ পর্যন্ত মহাদেব ব্রহ্মা এখানে আসেন। বহু রক্তক্ষয়ী ধারা, বহু রক্তগঙ্গা নাকি এখানে বয়েছিল সেই যুদ্ধের ক্ষেত্রে, এবং তার জন্যই এই স্থানের নাম হয়েছিল সোনপুরা, মানে রক্তের শোণিত, সেখান থেকে এর নাম হয় সোনপুর। যাই হোক, বর্তমানে এটি সাহারান এবং সেই বানাসুরের বিখ্যাত রাজধানী বা রাজ্য হচ্ছে এই সাহারান। যাই হোক, ইতিহাস এবং পুরাণ সব মিলেমিশে যেন এই সাহারান সুন্দর। শুধু তাই নয়, প্রকৃতি এখানে অসম্ভব সুন্দর। আজকে এখানে গরম, দিনের বেলা সূর্যের তাপে তো হবেই স্বাভাবিকভাবেই, রাত্রে প্রচন্ড ঠান্ডা, চারপাশে সবুজের গালিচা বিছানো, আর তো পাইন আর ফারের দেবদারুর অসম্ভব সুন্দর গাছের সমাবেশ। চলুন আর বাকিটা আপনারা দেখতে থাকুন ট্রাভেল উইথ মহাজন ব্লগে। পরপর আপনাদের কাছে আসবে, একটার পর একটা দেখবেন। ভীমাকালী মন্দিরে পুজো দিয়ে এবং অনেকটা সময় কাটিয়ে আমরা ভীমাকালী মন্দিরের বাইরে মার্কেট প্লেসে চলে এলাম। এবং যেহেতু আমাদের অনেকটা জার্নি ছিল, তো এই রাস্তাতে খাওয়া দাওয়া হয়নি। এই জার্নিতে অবশ্যই আপনারা খাওয়া দাওয়া বেশ কিছু সঙ্গে রাখবেন, কারণ যে দোকানপাটগুলো আপনারা পাবেন সেখানে হয়তো আপনাদের খাবারগুলো অতটা ভালো লাগবে না, একটু ভালো জায়গা না হলে। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আবার বেরিয়ে পড়লাম এবং রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছেন মান্ডির এই ভীমাকালী মন্দিরের ভ্যালিটা অসম্ভব সুন্দর। এখানে প্রচুর হোমস্টে আছে এবং প্রচুর হোটেলও আছে। জায়গাটা ভীষণ ভালো, আর এখান থেকে সমস্ত হোটেল থেকেই মোটামুটি আপনারা কিন্নর কৈলাসের দর্শন পাবেন। আমরা পেয়েছিলাম, কিন্তু
মেঘের আনাগোনা থাকার জন্য বেশ কয়েকবার শুধু দর্শনই পেয়েছিলাম, ঠিক ছবি তোলা হয়নি ওইভাবে। আর একটু বলে রাখি, আমরা নারকান্ডাতে যে হোটেলটায় ছিলাম, হোটেল অ্যাপেল ভিউ, ডেসক্রিপশানে ফোন নম্বর ডিটেলস দিয়ে রাখবো। আর এই স্পিতি ভ্যালির সমস্ত ট্যুরেই আমাদের হোটেলে যতগুলো আমরা বুক করেছিলাম সবকটাতেই ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। যেহেতু দুপুরে সারাদিন জার্নি হবে, তাই কোথায় কখন থাকবো জানি না, তাই আমাদের দুপুরের খাবার ইনক্লুড কোথাতেও করা হয়নি। আপনারাও এভাবেই পাবেন, এটাকে ওদের লোকাল ভাষায় বলে এমএপি। এভাবেই সমস্ত হোটেল বুক করা ছিল। খাওয়া দাওয়া সহ হোটেল ভাড়া ছিল একদিনের জন্য 2500 টাকা। কিছুদিন আগেই হিমাচল প্রদেশে যে ক্লাউড ব্লাস্ট হয়েছিল তার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গাটাতেই, এই উপত্যকায় স্পিতি ভ্যালিতে যেতে গেলে নারকান্ডা হয়ে এই একটা জায়গাতেই বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। আমরা এখন সেখান দিয়েই যাচ্ছি। আমাদের যে ড্রাইভার ববি আছে তার সাথে আগেই কথা হয়েছিল, কারণ আমরা এটা নিয়ে খুব টেন্স ছিলাম যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো এই একটা জায়গার কথাই সে বলেছিল, আমরা এখন সেখান দিয়েই যাচ্ছি। তবে কিছু দিনের ভেতরে এখানে রাস্তাঘাট সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তবে এখনও রাস্তা যে খুব খারাপ বলবো না, ভালোই আছে, তবে একটু ধুলোর পরিমাণই যা বেশি। তবে আপনারা এই ভ্যালিটা যখন ক্রস করবেন তখন অবশ্যই দিনের বেলা আসার চেষ্টা করবেন। আমাদের গ্রুপে যেহেতু বাচ্চা এবং বয়স্করা ছিল, তাই আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল সকালে। যতটা সকালে পারবেন বেরোনোর চেষ্টা করবেন, তাহলে এই ভ্যালিটায় যেতে গিয়ে দারুণ দারুণ কিছু রাস্তা পাবেন। ক্লিফ অ্যাঙ্কারের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা স্পিতি ভ্যালিতে পৌঁছানোর যে সিম্বল, সেই সিম্বলটা আমরা পেয়েছি, কিন্তু সেটা সন্ধেবেলায় পেয়েছি, যার জন্য ভিউটা আপনাদেরকে অত ভালো দেখাতে পারলাম না। আমরা আস্তে আস্তে সাংলা ভ্যালির দিকে এগিয়ে চললাম। সন্ধেও অনেকটা হয়েই এলো। দেখতেই পাচ্ছেন চারিদিকে আস্তে আস্তে সূর্যের আলো নিভে গেছে প্রায়। আবছা আলোতেই আমরা এগিয়ে চললাম। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় বাফসা নদীর তীরে অবস্থিত 8900 ফুট উচ্চতায় সাংলা ভ্যালি। রাস্তাতে যেতে যেতেই এই ধরনের ভেড়ার পাল মাঝে মধ্যেই আপনাদের রাস্তা ঘিরে ধরবে। সেগুলো দেখতে খুব মন্দ লাগবে না, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। সাংলা উপত্যকা হলো ট্যুরিস্টদের জন্য একটা মনোমুগ্ধকর গন্তব্য। এখনও আপনারা গাছপালা দেখতে পাচ্ছেন। এরপর থেকে আপনারা তেমন কোনো গাছ আর পাবেন না। পুরো শুষ্ক উপত্যকা, যেখানে খুব একটা জঙ্গলও দেখতে পাবেন না হয়তো। এই রাস্তাটাই যেটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই আমি দিনের বেলায় আপনাদেরকে যেতে বলছিলাম, কারণ এই রাস্তার ভিউটা অসম্ভব সুন্দর। আর স্পিতি ভ্যালিতে পৌঁছানোর যে গেটওয়ে অফ স্পিতি ভ্যালি যেটাকে বলা হয়, সেটা আর কিছুক্ষণের ভেতরেই চলে আসবে। অন্ধকার হয়ে গেছে। আমরা এই যে জাস্ট সামনেটা তাকান, এখানটাতেই প্রচুর ফটোশ্যুট আপনারা করতে পারবেন, যেটা আপনারা মিস করে গেছি। দিনের বেলা এলে এই জায়গাটা আপনারা ক্রস করতে পারবেন। রাস্তাটা ভীষণ ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর সুন্দর। রাত্রেবেলা এই নিস্তব্ধতার মধ্যে দিয়ে যেতে যেতে রাস্তাটা উপভোগ করাটাও আরেকটা চ্যালেঞ্জিংও বলতে পারেন এবং অ্যাডভেঞ্চারও বলতে পারেন। আমাদের গাড়ির প্রত্যেকেই চুপ করে বসেছিল, কারণ নিচে দেখা যাচ্ছিল না। অথচ একটু ওপরের দিকে তাকান, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বেশ কিছু ক্লিফ অ্যাঙ্কার দেখতে পারবেন, যেগুলো ঝুলে রয়েছে আমাদের গাড়ির উপরে। এবং পাশেই বড় খাত, ওই যে ওপর দিয়ে দেখতে পাচ্ছেন। এবং শহরের আলোগুলো দূর থেকে উঁকি মারছে। আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম, সাথে প্রচণ্ড ভয়ও লাগছিল। আমি জানি না এটাকে ডেথ রোড বলে কিনা, তবে সেই রকমই মনে হচ্ছিল। বাফসা নদী সাংলা উপত্যকার মধ্যে দিয়েই প্রবাহিত হয়। এটাকে সাংলার জীবনরেখা বলা হয়। এই নদীতে আপনারা প্রচুর অ্যাডভেঞ্চার করতে পারেন।
এবং এই নদীতে ফিশিংও করতে পারেন। সেগুলো আপনাদেরকে পরে কোথায় কোথায় হয় জানিয়ে দেব পরের ভিডিওতে। কি কিছু বুঝতে পারছেন? আমরা গাড়িতে বসে যেটা ফিল করছি সেটা হয়তো আপনারা এই ছোট্ট ভিডিওতে দেখে অনুভব করতে পারছেন না, তবে ভীষণ লোমহর্ষক ছিল। অনেক দিন ধরে এই ভ্যালিটা দিনের বেলায় উপভোগ করব বলে আশা করেছিলাম, কিন্তু করতে পারলাম না। অনেক আফসোস নিয়েই এবং অপেক্ষা নিয়েই আমরা আমাদের হোটেলে এসে পৌঁছলাম। এখন 9:19 বাজে রাত। তো এটা হচ্ছে আমাদের হোটেল আজকের থাকার। তো আমরা এসে রয়্যাল ক্যাসেলে এসে পৌঁছলাম সাংলাতে। তো সারাউন্ডিংটা এরকমই আছে, চারপাশে অ্যাপেল গার্ডেন। যদিও রাত্রেবেলা অত ভালো দেখা যাবে না, কাল সকালবেলা দেখাবো। তো এসে পৌঁছেছি, জাস্ট সেই ভিডিওটাই করা হচ্ছে আর কি। এটাই হচ্ছে রিসেপশন। তো আমরা খেয়ে দেই, জাস্ট রুমে যাব। লাগেজ ফাগেজ সব নিচেই রয়েছে, অনেক বেজে গেছে। খেয়ে দিয়ে বেরোবো। সবাই সবাই ঠিকঠাক তো? চলো, অল গুড। চলো এবার একটু চাটা খেয়ে, আমরা রাতের খাবার রেডি হয়ে গেছে, খেয়ে দিয়ে জাস্ট বেরিয়ে পড়বো। দিস ইজ রয়্যাল ক্যাস্টেল রিসেপশন কাম ডাইনিং এরিয়া। পঞ্চমী তো, তো শুভ পঞ্চমী, পুজো সবার ভালো কাটুক। পুজো সবার ভালো কাটুক। এই যে আমাদের যদি একটাও ঠাকুর দেখেনি তাও হ্যাপি পঞ্চমী বলছে। ওকে চলো। সাংলা ভ্যালির হোটেল রয়্যাল ক্যাসেলের খাওয়া দাওয়া অসম্ভব ভালো। এখানকার সব হোটেলগুলোতেই বুফে সিস্টেমেই খাওয়া দাওয়া হয়। আসুন তাহলে দেখে নিই কী কী আছে। স্যালাড, রাইস, এটা সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এটাও আলুর আর পনিরের একটা তরকারি। নেক্সট রয়েছে এটাও পনিরের আরেকটা ডিশ এবং সাথে চিকেন, এবং শেষে রসগোল্লা, যেটা অনেক দিন পর পেলাম, তাই আমি অনেকটাই খেয়েছিলাম। এরপরেই রুমে চলে এলাম এবং পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই পুরো উপত্যকা জুড়ে সূর্য উঠছিল, সেই দৃশ্য দেখব, তার জন্যই অনেকক্ষণ বসে থাকা। এবং সূর্য আমাদেরকে একটুও নিরাশ করেনি। সূর্য আস্তে আস্তে যখন উঠল, উপত্যকাটা পুরো ধরা দিতে শুরু করলো। চারিদিকে শুধু আপেল আর আপেল। অসম্ভব ভালো লাগা। শুনেছি এই গ্রামটা বাসাহর রাজত্বের একটা প্রাচীন রাজধানী। তো রাতের বেলায় তো হোটেলটা দেখাতে পারিনি, এটা হচ্ছে রয়্যাল ক্যাসেল। তো এই ভ্যালির সব থেকে ভালো হোটেলের ভিতরে একটা। প্রপার্টিটা অসম্ভব সুন্দর এবং খাওয়া দাওয়া বন্দোবস্ত খুব ভালো। এবং এখানকার যে রয়েছে আপনার রুম রেন্ট, সেটাও বাজেটের ভেতরে আছে। মোটামুটি 3-3.5-এর মধ্যেই এটা পাওয়া যায়। এবং খাওয়া দাওয়া ব্যবস্থাপনা খুব ভালো। আমি ডেসক্রিপশনে সমস্ত কিছুই দিয়ে দেবো। এই যে দেখো, এই গোপালদা কোথায় যাচ্ছি? আমরা এখন একটু আপেল গার্ডেনের মধ্যে একটু দেখতে যাবো। আপেল আছে, এই যে দেখো, এই সেন্টারগুলো হচ্ছে অ্যাপেল পলিশিং এন্ড প্যাকেজিং সেন্টার। এই যে মেশিনগুলো দেখছো? সকালবেলা এখানকার লোকজন কর্মব্যস্ত হয়ে রয়েছে। এটা পড়ে গেল। এই যে মেশিনটা দেখা যাচ্ছে, এটাতেই আপেলগুলো সব পলিশ করা হয়। তারপর ওই নিচে প্যাকেজ রয়েছে, আর এই যে সাথে আপেল রয়েছে, এরা এখান থেকে ছিঁড়ে ওখানেই একদম মেশিনে দিয়ে দেয়। এই পুরো ভরে রয়েছে আপেল। এই যে দেখো মলয়দা, এই উপর থেকে যা গাছ দেখতে পাচ্ছ, নিচে ভ্যালি অবধি সব আপেল গার্ডেন। সব আপেল গার্ডেন। না না, পরে আসবো, পরে আসবো, চলে এসছো, পরে আসবো। ওই কত আপেল পড়ে আছে দেখো না, ওই যে নিচে। পরে 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 তো আমরা এখন একটু কামরূপ ফোটে যাচ্ছি, তাই তো? না না, আমরা কোটাই হ্যাঁ, তাহলে একটু গার্ডেন ঘুরে নিই। আমরা এখন একটু গার্ডেন ওয়াক করতে যাই। এখানকার লোকজন হাঁটতেও বেরিয়েছে।
আপেল ফলে রয়েছে। এই আপেলগুলো কিন্তু ভালো না। না না, ভালো, ভালো? খুবই ভালো। এই তো দেখুন, এই দেখুন। লাল। আমরা হটশিলে পেয়েছিলাম গ্রিন। এখানেও পাবে। আমরা আগে এরকম যাচ্ছি ঠিক করে। হাতের কাছে কিছু নাই। সাংলা ভ্যালিতে সকাল সকাল আপেল বাগানে ঘোরা এক অনবদ্য অনুভূতি। এই সাংলা বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির মিশ্রণের দেখা পাওয়া যায়। কেবলমাত্র মন্দিরের জন্যই নয়, বরং অ্যাডভেঞ্চারেরও প্রচুর সুযোগ রয়েছে এখানে। সাংলায় বেরিং নাগ মন্দির, কান্ডাপা মন্দিরের মতো বেশ কিছু বিখ্যাত মন্দির রয়েছে। বোরিংনাগ মন্দির সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুলেজ উৎসব উদযাপন করে এবং শহরটি তার সেরা উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা কামরু ফোর্ট। আমরা এখন কামরু ফোর্টের দিকেই যাচ্ছি, তবে আমাদের গ্রুপের সবাই যায়নি, তারা আগে একবার এসেছিল তাই গেছিল, তারা তাই যায়নি। আমরা দুজনেই কামরু ফোর্টের দিকে গেলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 2600 থেকে 2900 মিটার উচ্চতায় অবস্থিত কামরু দুর্গ। সুন্দর সাংলা উপত্যকা থেকে আমরা যেখানে ছিলাম সেই হোটেল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা ঐতিহাসিক পর্যটন আকর্ষণ, মনোরম পটভূমি সামনে অবস্থিত এই কামরু ফোর্ট। চলুন তাহলে আস্তে আস্তে আমরা কামরু ফোর্টের দিকে যাই। দুপাশেই আপেল বাগান। সব গাছে অবশ্য আপেল নেই, কারণ এবার বর্ষা একটু আগে আসাতে আপেল অনেক গাছ থেকেই তুলে ফেলা হয়েছে। তাও যতটা আপেল রয়েছে আমরা তাতেই মুগ্ধ। ওই যে দেখতে পাচ্ছেন, ওপরের অংশটা সম্পূর্ণ কাঠের তৈরি। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে সরু রাস্তা দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে হবে। আশেপাশে তেমন একটা বাড়ি নেই, তবে যে কটা বাড়ি আছে আমরা একটু রাস্তা ভুলও করেছিলাম, তাদের একজনের কাছে শুনেই আমরা ফোর্টের দিকে এগিয়ে গেলাম। হিমাচল প্রদেশের সাংলা হলো এক লুকোনো রত্ন, যা রাজকীয় প্রাকৃতিক দৃশ্যের সাথে খাঁটি পাহাড়ি জীবনের মিশ্রণ ঘটায়। একবার ভাবুন তো, আর কিছুদিন পরেই যখন এখানে বরফ পড়বে তখন এর দৃশ্যটা কেমন হবে। সম্পূর্ণ কাঠের তৈরি। এটা বাইরের মেন দরজা দিয়ে আমরা ঢুকলাম। এরপরে আরও একটা দরজা আছে। পাথরের দেয়াল এবং ওপরের অংশগুলো সব স্লেট পাথরের ছাদ রয়েছে। কি সুন্দর অপরূপ কারুকার্য দরজাগুলোতে। আমরা যখন ঢুকলাম তখন তেমন কেউ ছিল না ওখানে, খুব কম লোকই আসে। ভেতর থেকে হুট করে একজন মহিলা বলল, আপনারা আসতে পারেন। ওই যে মেন দরজা ওটাই, যদিও আমরা ওটা দিয়ে ঢুকিনি, ওর ডান পাশ দিয়ে আরেকটা দরজা আছে, সেখান দিয়ে আমরা ওপরের দিকে যাব। হ্যাঁ, আমরা ঢুকে গেছি মন্দিরের ভেতরে। এই কামরু ফোর্ট থেকে কিন্নর কৈলাসের অসাধারণ দৃশ্য দেখা যায়, যদিও আকাশ ততটা পরিষ্কার না থাকায় আমরা দেখেছি, কিন্তু আপনাদেরকে অত ভালো দেখাতে পারবো না। কয়েকটা দরজা পেরিয়েই দুর্গটিতে প্রবেশ করা যায়। প্রধান ফাটকে ভগবান বুদ্ধের একটা আনন্দময় মূর্তি দর্শনার্থীদের আশীর্বাদ করে। দুর্গটি 15 শতকের ভগবান বদ্রীনাথের মন্দিরকে ঘিরে রেখেছে। দুর্গের কাঠের বারান্দাটি হিমালয়ের ভূদৃশ্যের মহিমা প্রত্যক্ষ করার জন্য একটা আদর্শ স্থান হিসেবে কাজ করে।
দুর্গের তৃতীয় তলায় দেবী কামাখ্যার একটি মূর্তি রয়েছে, যা আসামের গুয়াহাটি থেকে এই 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 পোর্শন দিয়েই ওই ওপরের যে চূড়াটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে কিন্নর কৈলাস। এই দুর্গের তৃতীয় তলায় দেবী কামাখ্যার একটা মূর্তি রয়েছে, যা আসামের গুয়াহাটি থেকে আনা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। কি অপরূপ কাঠের কারুকার্য করা। দেবতার উদ্দেশ্যে নিবেদিত একটি বিখ্যাত মেলা 3 বছরে একবার আয়োজন করা হয়। এই মেলার সময় মন্দিরের দেবতাকে গঙ্গা নদীর উৎপত্তিস্থল গঙ্গোত্রীতে নিয়ে যাওয়া হয় বলে ওখানকার একজন বললেন। আমরা এখানে প্রায় 1-1.5 ঘন্টার উপরে ছিলাম এবং আলাদা শান্তি বুঝতে পারছিলাম। শুভ ষষ্ঠী। আজ আপনারা ট্রাভেল উইথ মহাজনের সঙ্গে রয়েছেন সাংলা ভ্যালিতে। অসাধারণ একটি সুন্দর গ্রাম এই সাংলা ভ্যালি। আমরা এইমাত্র কামরু ফোর্ট দেখে নামলাম, আপনারা ভিডিওতে দেখবেন। এবং সেই কামরু ফোর্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 মিটার উঁচুতে রয়েছে এবং সাংলা ভ্যালি থেকে 2 কিলোমিটার আপনাকে হেঁটে আসতে হবে। এই হাঁটার রাস্তাটা কিন্তু অসাধারণ। দুপাশে শুধু আপেল বাগান আর এখানকার সুন্দর বাড়ি, লোকাল সংস্কৃতি অসাধারণ সুন্দর। আর এখান থেকে দেখা যায় সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়, সেটা হচ্ছে কামরু ফোর্ট থেকে অসাধারণভাবে আমরা দেখলাম কিন্নর কৈলাসের একদম পিছন দিকটা। অসাধারণ লাগছে এবং একদম সুন্দর, সাক্ষাৎ যেন মহাদেবের দর্শন। চারিপাশে শুধু আপেলের আপেল, আর এই সময় সেপ্টেম্বরের এন্ড, সুতরাং স্বাভাবিকভাবে বিশাল বড় বড় লাল লাল রসালো ফল গাছে ভরে রয়েছে। আর এই পুরনো বাড়ির দরজাটার কথা বলো। হ্যাঁ, পুরনো বাড়ির দরজাটা দেখুন। এখানে সব বাড়ি পাথর কেটে কেটে বানানো উপরের সিলিংটা, কিন্তু সিমেন্টের কোনো বিষয়ই এখানে নেই, আর মাটির প্রলেপ। আর ফোর্টের কথা কি বলবো, ফোর্ট তো অসাধারণ। শুনলাম যে কৃষ্ণের বংশধর তথা কৃষ্ণের আর রুক্মিণীর বড় ছেলে প্রদ্যুৎনের প্রদ্যুৎ থেকেই এই জায়গাটা শুরু হয়েছে সূচনা, সাংলা ভ্যালি। পরবর্তীকালে তাদেরই সব বংশধররা এখানে রয়েছেন বংশ পরম্পরায়। বর্তমানে রাজা এখানে রয়েছেন, তার রাজতিলকও হবে কিছুদিনের মধ্যেই। গ্রামের পথটা দেখতে পাচ্ছেন পুরো পাথর দিয়েই তৈরি হয়ে রয়েছে। আসুন আপনারাও দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। কামরু ছিল বুসাহর রাজ্যের রাজধানী। কথিত আছে পাণ্ডবরা এই মন্দির তৈরি করেছিল। একটা লোককাহিনী অনুসারে দুর্গটিতে 33 প্রকার দেবদেবী বসবাস করেন। কামরু দুর্গটি একটি 7 তলা ভবন। নিচের 2 তলা পাথর দিয়ে তৈরি এবং বাকি 5 তলা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। মূল দুর্গে পুরোহিত ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে না। দুর্গের ভেতরে প্রধান রাজাত ব্যবহৃত প্রচুর যুদ্ধের অস্ত্র ও গোলাবারুদ আছে বলে জানা যায়। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, আর এটাই হচ্ছে সেই বদ্রীনাথ মন্দির। সম্পূর্ণ মন্দির এবং মন্দির চত্বরটা পুরো প্রাচীন কাঠের কারুকার্য দ্বারা তৈরি এবং পুরো উপত্যকাটা এখান থেকে উপভোগ করা যায় এবং কিন্নর কৈলাসের দর্শন এখান থেকেও খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো এরপর আমরা হোটেলে ফিরে এলাম এবং সকালের খাওয়া দাওয়া খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই রাস্তা দিয়েই গতদিন রাতে আমরা হোটেল রয়্যাল ক্যাসেলে এসেছিলাম, যদিও রাত্রেবেলা অন্য অনুভূতি নিয়েই এসেছিলাম। পরিবেশটা তত ভালো দেখা হয়নি, দিনের বেলায় বেশ দারুণ লাগছে। এখানে এলে অবশ্যই আপনারা আগে থেকে হোটেল বুক করে আসবেন। সাংলা ভ্যালি থেকে যে যে জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তার ভিতরে তো বলেই দিলাম, কামরু ফোর্ট, বাফসা নদী, চিতকুল গ্রাম, সাংলা তৃণভূমি এবং বেরিং নাগ মন্দির। অসাধারণ লাগে। এরপর আমরা চলে যাব ছিটকুল, যেটা ইন্দো তিব্বত বর্ডারের শেষ গ্রাম।
এ পর্যন্ত আপনারা বাসেও আসতে পারেন, এখানে একটা বাস স্ট্যান্ডও আছে। অসম্ভব ভালো লাগা নিয়ে আমরা আগিয়ে চললাম, তবে আরও একটা দিন যদি এখানে থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আপনারা যারা ট্রেকিং পছন্দ করেন, এখান থেকেই রুপিন পাসের ট্রেকিং স্টার্ট হয়। আজকের এই পর্বে এ পর্যন্তই থাক, বাকিটা পরের পর্বে আলোচনা করব। এই ইনফরমেশন এবং পুরো প্রাকৃতিক দৃশ্য বা ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটু কমেন্ট, শেয়ার আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার কিন্নর কৈলাসের দর্শন করে আমরা আগিয়ে চললাম সাইট সিন করতে করতে কলপার দিকে। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।